দেখো ক্লাস 8-এর ভৌতবিজ্ঞানের এবছরে বেশ কিছু ইম্পর্টেন্ট সাজেস্টেড কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। এবছরে তোমাদের আছে হচ্ছে বল ও চাপ এবং মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়ার অংশটা। দেখো এখান থেকে মোট 5 নম্বরের প্রশ্ন আসবে। কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের এমসিকিউ, ভিএসএ এবং এসএ আসবে তোমরা সেটা ভালো করে দেখে নাও, ঠিক আছে। আর লাইফ সায়েন্স পার্ট থেকে 5 নম্বর আসার কথা, তোমরা মিলিয়ে নাও ভালো করে। আমি তোমাদের কিছু কোশ্চেন আনসার স্ট্যান্ডার্ড তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে যে 1 নম্বর যে চ্যাপ্টারটা বইতে হাই স্কুলের কোশ্চেন তোমাদের। দেখো কোনো বস্তুর ভর 2 কেজি হলে তার ওজন কত হবে? তাহলে ওজনটা হবে হচ্ছে 2 × 9.8, অর্থাৎ দেখো এখানে তোমার যেটা উত্তরটা আসছে 19.6 নিউটন। চাপ পি ও ঘাত এ এবং ক্ষেত্রফল এ হলে আমরা ফর্মুলাটা জানি পি = F/A, অর্থাৎ আমাদের এখানে এই উত্তরটা সম্পর্কটা হবে হচ্ছে গিয়ে এইটা বিটা। ফেরাস যৌগে আয়রনের যোজ্যতা কত? ফেরাস যেহেতু, তাহলে আয়রনের যোজ্যতা হবে 2, ইক হলে 3 হতো। পচা ডিমের ন্যায় গন্ধযুক্ত গ্যাসটি হলো, আমরা জানি এটা H2S, হাইড্রোজেন সালফাইড গ্যাস। আচ্ছা, এরপর দেখো 238/92 এই যে অংশটা দেওয়া আছে, নিউট্রনের সংখ্যা কত? এটা হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। এদের মধ্যে বিয়োগফলটা করলে আমরা এই নিউট্রন সংখ্যাটা পেয়ে যাবো। বিয়োগ করলে দেখো কত আসছে 146, অর্থাৎ নিউট্রন সংখ্যাটা এখানে 146 হবে। হীরক তাপ ও তড়িতের সুপরিবাহী, এই কথাটা সত্য না মিথ্যা? কথাটা সম্পূর্ণ সত্য নয়, সম্পূর্ণ মিথ্যাও না, কারণ হীরক কিন্তু তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। যেহেতু দুটোকে একসাথে দেওয়া আছে, আমরা এখানে অ্যান্সারটা মিথ্যা হিসেবেই ধরবো। 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আমার ঘনত্ব সর্বোচ্চ 1 গ্রাম/cc। আমি কে? আমি হচ্ছি জল। জলের ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিগ্রেড সবচেয়ে বেশি হয়। কুলম্বের সূত্রটি ব্যাখ্যা করো। তোমরা এটা নিশ্চয়ই পরীক্ষার সময় লিখতে পারবে এবং তোমরা ব্যাখ্যা করো কথাটা বলেছে, যেহেতু সূত্রটা বিবৃত করে তোমাদের এখানে কিন্তু যে F = K × Q1 Q2/r², এটা কিন্তু পুরো করে তোমাদের দেখাতে হবে, ঠিক আছে। এই অবধি পুরো দেখাবে, তা নাহলে কিন্তু 2 নম্বর পাবে না। অবাধে পতনশীল বস্তুগুলি সূত্র লেখো। বস্তুর সূত্রগুলি সেগুলো লিখতে পারবে। আশা করি এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এগুলো ভালো করে পড়ে যাবে। যৌগগুলি সংকেত লেখো। অ্যালুমিনিয়াম সালফেট, আমি অ্যালুমিনিয়াম সালফেট সংকেতটা লিখে দিচ্ছি Al2SO4 আর জিঙ্ক অক্সাইড হচ্ছে ZnO, ঠিক আছে। একটি জলের দ্রাব্য পদার্থের নাম ও একটু কেরোসিনের দ্রাব্য পদার্থের নাম লেখো। জলের দ্রাব্য পদার্থ যে কোনো লিখতে পারো তুমি, জলের দ্রাব্য পদার্থ নুন লেখো। আর কেরোসিনের দ্রাব্য পদার্থের মধ্যে তুমি লিখতে পারো ধরো যে কোনো রাবার কেরোসিনের দ্রাব্য, ঠিক আছে। তাহলে যে কোনো ধরনের তুমি যা তোমার ইচ্ছা, তুমি যেটা ইচ্ছা লিখতে পারো, ঠিক আছে। তাহলে ফিজিক্যাল সায়েন্সের পার্টটা, এই চ্যাপ্টারটা হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা দেখো বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের স্কুলের কিছু কোশ্চেন সলভ করছি আমরা। এখানে এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের জন্য করে দিচ্ছি। তরলের চাপ ক্রিয়া করে, তরলের চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে, শুধু উপর নিচে নয়। প্লবতার একক, প্লবতার দেখো যেহেতু একটু চাপের একক তুমি নিউটন/বর্গমিটার ধরতে পারি আমরা। তড়িৎ আধানের পরিমাপের একক, আধান পরিমাপের একক হচ্ছে কি কুলম্ব। আচ্ছা, CuO যৌগে কপারের যোজ্যতা কত? এখানে এটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড। কিউপ্রিক অক্সাইডে কপার হচ্ছে +2-তে আছে, অর্থাৎ বি। সমান ভরে দুটি বস্তুর মধ্যে দূরত্ব 8 মিটার থেকে কমে 4 মিটার করা হলো। দেখো এটা আমি তোমাদের বস্তুকে প্রাথমিক বল কত গুণ হবে। দেখো বস্তুর মধ্যে বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়, এটা আমরা জানি। যেহেতু দূরত্বটা 8 মিটার থেকে কমিয়ে 4 মিটার করা হয়েছে, অর্থাৎ তার দূরত্বটাকে অর্ধেক করা হয়েছে। দূরত্ব যেই অর্ধেক করা হবে, তার মহাকর্ষের বলটা তার 1/r², অর্থাৎ F = 1/ তার অর্ধেকের স্কোয়ার, অর্থাৎ 4 গুণ কমে যাবে, অর্থাৎ বল হবে যাবে তার, দেখো এইখানে যেহেতু দূরত্বটা কমানো হয়েছে, তাহলে এটা 4 গুণ ক্ষেত্রে বাড়বে, অর্থাৎ এখানে 4 গুণ বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দিয়েছে 5 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তার এসআইতে মান কত? তাহলে 5 × 9.8 হবে। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করে 49 নিউটন মতন আসছে। আচ্ছা, এসআইতে চাপের একক কি? এসআইতে আমরা চাপের একক জানি, এখানে যেটা মাপা হয়েছে আমরা সেটা অবশ্যই বলবো। এসআই এককে চাপের একক হচ্ছে নিউটন/মিটার², অর্থাৎ এটাকে আমরা একসঙ্গে বলতে পারি প্যাসকাল, PA, প্যাসকাল দিয়েও লিখতে পারি। ফেরিক ক্লোরাইড যৌগটির সংকেত লেখো। আয়রনের যোজ্যতা কত? ফেরিক ক্লোরাইড যৌগের সংকেত হচ্ছে FeCl3, যেহেতু ইক বলা আছে তাহলে এখানে Fe এর যোজ্যতা হচ্ছে 3, +3 লিখতে পারি আমরা এইভাবে। এটি পরমাণুর নাম লেখো যেখানে কোনো নিউট্রন কণা নেই। একমাত্র হাইড্রোজেনের যে প্রোটিয়াম যে পরমাণুটা আছে হাইড্রোজেনের 1H1 সাধারণ হাইড্রোজেন, এতেই কোনো নিউট্রন থাকে না। দেখো এর ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক দুটোই 1, অর্থাৎ এই প্রোটিয়াম তার উত্তরটা হবে। আর্কিমিডিসের নীতি রেখো। তোমরা জানো এটা, যে কোনো বস্তুকে আংশিক বা তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে সেটি যে আয়তন, যে পরিমাণ জল অপসারণ করে সেটি বস্তু কর্তৃক তার ওজন হ্রাসের সঙ্গে সমান হয়। এটা তো বইতে সুন্দরভাবে তোমরা পেয়ে যাবে।
উত্তপ্ত লোহার উপর স্টিম চালনা করে তার রাসায়নিক সংকেত বলে। উত্তপ্ত লোহা হচ্ছে Fe, স্টিম হচ্ছে জল, তাতে ফর্মুলা করে Fe3O4 হবে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এটাকে ব্যালেন্স করলে আমরা পাবো এখানে 4, এখানে 4 দাও আর এখানে 3 দাও। ঠিক আছে, এই যে বিক্রিয়াটা দিয়েছে এখানে জারণ ও বিজারণ বিক্রিয়া দুটি সমীকরণ লেখো। দেখো এখানে লোহা থেকে দেখো Fe, এখানে দেখো Feটা তোমার থেকে Fe+2 তৈরি হচ্ছে এখানে, আর কপারের +2 থেকে কপার এখানে প্লাসে আসছে, অর্থাৎ কপার Fe ইলেকট্রনকে ছাড়ছে। ইলেকট্রন ছাড়া মানে হচ্ছে জারণ, অর্থাৎ Fe থেকে FeSO4 যে অংশটা হচ্ছে এই অংশটা হচ্ছে জারণ, আর Cu+2 থেকে Cuটা হচ্ছে বিজারণ। ঠিক আছে, ভালো করে বুঝে নাও। 1 লিটার জল 1 লিটার গাঢ় নুন জলের মধ্যে 10 সেন্টিমিটার কোনটি 10 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে বেশি চাপ প্রয়োগ করবে এবং কেন? দেখো এটা একটা বিষয় হচ্ছে, চাপ বেশি প্রয়োগ করবে 1 লিটার জল 1 লিটার গাঢ় নুন জল। এখানে গাঢ় নুন জল কথার অর্থ হচ্ছে তার ঘনত্ব বেশি, অর্থাৎ যার ঘনত্ব বেশি এখানে চাপ প্রয়োগের ব্যাপারটার সঙ্গে সম্পর্কটা কিন্তু এটা মাথায় রাখতে হবে, তার এখানে ঘাতটা বেশি হচ্ছে, অর্থাৎ এখানে 1 লিটার গাঢ় নুন জল কিন্তু বেশি পরিমাণ চাপটা প্রয়োগ করবে। আচ্ছা, এরপর লাইফ সায়েন্স পার্টটা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো এই যে 3 কেজি, এবার এই 3 নম্বরটা দেখাচ্ছে তোমাদের বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের কোশ্চেন, এটাই তোমাদের শেষ অবধি দেখাবো আজকে। 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে, 3 কেজি যেহেতু তাহলে 3 × 9.8 করে না, তাহলে কত হচ্ছে 3 × 24 27 29.4, তাহলে সিটা অ্যান্সার হবে। কোনো বস্তুর বায়ুতে ওজন W এবং তরলের প্রবণতা B হলে কোন শর্তে সম্পূর্ণ ডুবে যাবে? ডুবে যেতে গেলে প্লবতার মানটাকে কম হতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে এই ডাব্লুটা ওজনটা বেশি হতে হবে, প্লবতার মানটা কম হতে হবে, W > B হলেই ডুবে যাবে। সালফার দ্রাব্য হচ্ছে কার্বন ডাই সালফাইডে, এটা ডাই হবে কথাটা, কার্বন ডাই সালফাইডে। এই কার্বন ডাই সালফাইডের ফর্মুলা হচ্ছে CS2, জেনে রাখো, এতে সালফার দ্রাব্য হয়ে যায়। আচ্ছা, প্রদত্ত কোনটি তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী? তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী হচ্ছে হিরে, গ্রাফাইট কিন্তু তাপ তড়িৎ দুটোই সুপরিবাহী, এটা তো কিছুই না। কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসকে শনাক্ত করা যায় একটি কোন ভৌত ধর্মের সাহায্যে? দেখো কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসকে শনাক্ত করতে গেলে একটা ভৌত ধর্ম, এখানে এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের যে বর্ণটা এটা গাঢ় বাদামি বর্ণের হয়। মার্কিউরাস ক্লোরাইডের সংকেত লেখো। মার্কিউরাস বলেছে, অর্থাৎ তোমাকে এখানে দেখো মার্কারি কিন্তু Hg2 1+ হয় আর এটা Hg2 2+ হয়, অর্থাৎ Hg2 2+ হলে Hg2Cl2 আর এটা হয় HgCl2। এই যে Hg2 2+ যেটা, এটাই হচ্ছে মার্কিউরাস ক্লোরাইডের সংকেত। তোমরা Hg2Cl2ও লিখতে পারো, এটাই হচ্ছে পারফেক্ট মার্কিউরাস ক্লোরাইডের সংকেত। তরলের চাপ ও তরলের উচ্চতা ছাড়া কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো P = H × D × G। Hটা হচ্ছে উচ্চতা বা গভীরতা, অর্থাৎ D হচ্ছে তরলের ঘনত্ব এবং G হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ আর বাকি ঘনত্ব, তরলের ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। মহাকর্ষ বল সংক্রান্ত গাণিতিক সূত্র তোমরা লিখতে পারবে, এসআই একক লেখো, এটা সব বইতে পেয়ে যাবে, ভালো করে পড়ো। একটি আয়নীয় যৌগ সমযোগের উদাহরণ দাও। আয়নীয় যৌগ তোমরা যে কোনো দিতে পারো, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, যা ইচ্ছা দিতে পারো। সমযোজী যৌগের মধ্যে মিথেন দিতে পারো, তোমরা জল দিতে পারো, অ্যামোনিয়া দিতে পারো, এগুলো হচ্ছে সমযোজী যৌগ। ঠিক আছে, প্লবতার সংজ্ঞা হয়তো বইতে পেয়ে যাবে, তরলের যে ঊর্ধ্বমুখী চাপটা দেয়। আচ্ছা, এই কোনো বস্তু তরল বলে বস্তুটি তরলে যে প্লবতা প্রয়োগ করে তা কী পরিমাণ বস্তুটির অংশ তরলে ডুবে তার উপর নির্ভর করে। কোনো বস্তুকে তরলে ডোবালে বস্তুটির উপর তরল যে প্লবতা প্রয়োগ করে তার পরিমাণ কি বস্তু কত অংশ তরল হয়? অবশ্যই নির্ভর করে। প্লবতার পরিমাণ বাড়লে বা কমলে বস্তু কতটা পরিমাণ ডুবছে বা ডুবে নেই তা নির্ভর করে। এটি কি ঘটে সমীকরণ সহ লেখো। কপার সালফেট দ্রবণে লোহার পেরেক ডোবানো হলো। দেখো লোহার পেরেক হচ্ছে কি Fe, কপার সালফেটের দ্রবণ হচ্ছে এটা। দেখো দ্রবণে ডোবালে এর যে নীল বর্ণটা আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়ে FeSO4 এর হালকা সবুজ বর্ণ, এটা একটা হালকা সবুজ বর্ণ তৈরি করবে এবং লাল বর্ণের কপার নিচে পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আজকে এই 3খানা আমি ভৌতবিজ্ঞানের চ্যাপ্টারে অংশ করে দিলাম। এই ধরনের প্রশ্নগুলো তোমরা পরীক্ষার সময় পাবে, ভালো করে তৈরি করে নাও। আরও প্রশ্ন যদি তোমাদের কিছু লাগে আমার সাথে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও।